ক্রনিক্যালস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা বামাবোধিনী ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নিয়ে পড়েছিলাম এবং জেনেছিলাম যে 19 শতকে বাংলায় কীভাবে বামাবোধিনী পত্রিকা ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এটি বিশেষ ভূমিকা পালন করেছে তৎকালীন সমাজকে সাহিত্যের মাধ্যমে প্রতিফলিত করার লক্ষ্যে। আজ আমরা ওর দ্বিতীয় ভাগটাই পড়ব, অর্থাৎ 19 শতকে বাংলা সাময়িকপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলনের দ্বিতীয় ভাগ, যেখানে আজকে আমরা জানব হুতুম প্যাঁচার নকশা, নীলদর্পণ এবং গ্রামবার্তা প্রকাশিকা। চলে আসা যাক। তিনি লিখছে হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশা কি? কোনো সাময়িক পত্র বা সংবাদপত্র নয়। হুতুম প্যাঁচার নকশা হলো একটি গ্রন্থ। কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। কত সালে? 1862-তে প্রথম ও 1864-তে দ্বিতীয়। কি এই হুতুম প্যাঁচার নকশা? হুতুম প্যাঁচার নকশা একটি বিশেষ গ্রন্থ যেখানে মূলত তুলে ধরা হয়েছে 19 শতকের বাংলা এবং বাবু সমাজকে। বাবু সমাজ কি? প্রশ্নে আছে বাবু সমাজ কি? তৎকালীন ব্রিটিশ ভারতে বেশ কিছু উচ্চবিত্ত মানুষ ছিলেন যারা ব্রিটিশদের সংস্পর্শে এসে নিজেদেরকে শিক্ষিত করে তাদের আদব কায়দার অনুসরণ করে তাদের রীতিনীতিতে চলতে চেয়েছিলেন। অর্থাৎ সেই সমস্ত মানুষ যাদের মধ্যে ভারতীয় উচ্চবিত্ততা এবং ব্রিটিশদের ইউরোপীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছিল, তো তাদেরকে বলা হয় বাবু সমাজ বা বাবু কালচার। সেই বাবু কালচারের বিরোধিতা এবং বিদ্রুপ লক্ষ্য করা গেছে এই গ্রন্থে। তো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে খুব উল্লেখযোগ্যভাবে বাবু সমাজের কথা তুলে ধরা হয়েছে, যে বাবু সমাজ কি, তারা কিভাবে অস্পৃশ্যতা, জাতিভেদ এগুলোকে বজায় রাখতো, সমস্ত রকমের কুসংস্কারকে বহন করে নিয়ে যেত, পাশাপাশি কিভাবে তারা ব্রিটিশদের অনুসারী বা অনুগামী হয়ে উঠলো, কিভাবে তারা নিজেদের অর্থ এবং সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য ব্রিটিশদের তোষামত করতে শুরু করলো। যেমন একটি উদাহরণ জানা যায় যে তৎকালীন সময় এক বাবু নিজের বিড়ালের বিয়েতে 1 লক্ষ টাকা খরচ করেছিলেন। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ঠিক কি পরিস্থিতিতে সেই সময় বাবু সমাজরা নিজেদের জীবনযাত্রা চালাতো। তো এই গেল হুতুম প্যাঁচার নকশা। এখানে পাশাপাশি সেই সময় বিভিন্ন রকমের উৎসব, যেমন সকল রথ, চড়ক থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন এবং বিদ্রুপ করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ অর্থাৎ এই গ্রন্থের রচয়িতা কিন্তু মাত্র 30 বছর বেঁচে ছিলেন। তা সেটাই আমাদেরকে অবাক করে যে 30 বছর বয়সে তার এই অনন্য সৃষ্টি কীভাবে গোটা বাংলার সমাজের একটা দিককে তুলে ধরেছে। তো এই গেল ওভারঅল হুতুম প্যাঁচার নকশা। এটি থেকে প্রশ্ন এরকমই আসে, যেমন 19 শতকের বাংলার প্রতিফলনে হুতুম প্যাঁচার নকশার কি গুরুত্ব। তো এই প্রশ্নটা আমার নোটে দেওয়া থাকবে এবং পাশাপাশি এই জিনিসটা তোমাদের ভালো করে জানতে হবে যে হুতুম প্যাঁচার নকশা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আছে নীলদর্পণ নাটক। নীলদর্পণ নাটক নীলদর্পণ নাটক। নীলদর্পণ কি না? নীলদর্পণ হলো একটি নাটক
নীলদর্পণ নাটক কিসের উপর? না আমাদের নীল বিদ্রোহের উপর। নীল বিদ্রোহ আমাদের খুব পরিচিত একটি বিদ্রোহ। আমরা জানি যে ঠিক কীভাবে নীলকর সাহেবরা সেই দিনের নীল চাষিদের অত্যাচার করতেন এবং সেই অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিরা সোচ্চার হয়েছিলেন। সেই নীল বিদ্রোহকে সমর্থন করে এবং নীল চাষিদের দুর্দশাকে তুলে ধরার জন্য এই নীলদর্পণ নাটকটি লেখা। কার লেখা? দীনবন্ধু মিত্র, 1860। তো নীলদর্পণ নাটক হচ্ছে কীভাবে নীলকররা নীল চাষিদের উপর অত্যাচার করতেন, কীভাবে নীল চাষিদের শোষণ করা হতো, তাদেরকে ঋণের জালে জড়িয়ে নীল চাষে বাধ্য করা হতো, পাশাপাশি কীভাবে তারা নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এই সমস্ত কিছুর বর্ণনা কিন্তু নীলদর্পণ নাটকে পাওয়া যায়। এই নীলদর্পণ নাটকের সঙ্গে জড়িত আরও দুটো অ্যাডিশনাল ইনফরমেশন যেটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা বলে রাখি। এই নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং রেভারেন্ড জেমস লং। এই গ্রন্থটি ইংরেজি অনুবাদ দিয়ে কিন্তু উচ্চবিত্ত এবং শিক্ষিত বাঙালি ও শিক্ষিত ইংরেজ সমাজের মধ্যে এটাকে পৌঁছে দিয়েছিলেন। বলা বাহুল্য এই নীলদর্পণ নাটক অনেকটাই এই গ্রামের নীল চাষিদের শোষণ এবং অত্যাচারিত হওয়ার এই পরিস্থিতিটাকে তুলে ধরে সমাজের উচ্চবিত্ত মানুষের হৃদয়ে কিন্তু খুব সুন্দরভাবে গেঁথে দিতে পেরেছিলেন। এবং রেভারেন্ড জেমস লং যেহেতু এই গ্রন্থের প্রচারে ছিলেন, তাই পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার 1000 টাকা জরিমানা করা হয়। তো এটা মনে রাখবে। এই প্রসঙ্গে বাংলার এক কবি লিখেছিলেন, নীলবাঁদরে সোনার বাংলা করলো এবার ছাড়খাড়, অসময়ে হরিশ মরল, লংয়ের হলো কারাগার। এর অর্থ কি? না সেই সময় অর্থাৎ এই নীল বিদ্রোহের সময় নীল বাঁদর অর্থাৎ নীলকর সাহেবরা যারা নীল চাষিদের বাধ্য করছে, অত্যাচার করছে, সেই সমস্ত মায়া মমতাহীনকে বাঁদর বলে উল্লেখ করে তিনি বলতে চেয়েছেন সেই দুঃসময়ের কথা যেখানে নীল চাষিরা ক্রমাগত নিজেদের অধিকার এবং নিজেদের বেঁচে থাকাটাকে স্থায়ী করার জন্য সংগ্রাম করে চলেছে। এবং সেই সন্ধিক্ষণে কিন্তু হরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশ অর্থাৎ যিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, আগের ভিডিওতে আলোচনা করা আছে ডিটেলে, তো তার মৃত্যু ঘটে এবং রেভারেন্ড জেমস লংয়ের কারাগার ঘটে। তাই এই কবিতাটি সেই সময়ে খুব একটি প্রচলিত ছড়া বা কবিতা। তো এই গেল ওভারঅল নীলদর্পণ নাটক। এটিরও একটু ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে এবং মানে লিঙ্কের পিডিএফে এই প্রশ্নের উত্তরটা লেখা থাকবে। পাশাপাশি এই নীলদর্পণ নাটকের যে সমস্ত পার্টস অর্থাৎ যে সমস্ত অংশ সেই সময়ে খুব গুরুত্বপূর্ণ নাম করেছিল, সেই সমস্ত অংশের কিছু কথাও কিন্তু উল্লেখ থাকবে, তোমরা অবশ্যই চেক করে নেবে। এবার চলে আসি আমরা আমাদের শেষ টপিক অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকের শেষ ধারা, অর্থাৎ যেটা আমরা জানি কি, সেটা হলো গ্রামবার্তা প্রকাশিকা। গ্রামবার্তা প্রকাশিকা এটি একটি সংবাদপত্র। খুব সহজে বোঝা যাচ্ছে গ্রাম ও বার্তা অর্থাৎ এই পত্রিকা কিন্তু গ্রামের বার্তাকে অর্থাৎ গ্রামের কৃষক এবং নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার কথা প্রকাশ করত। এটি সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যাকে কাঙাল হরিনাথ
বলা হতো। 1863 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকাটি সম্পাদনা শুরু হয়। এখানে এই পত্রিকায় বিভিন্ন রকমের গ্রামের মানুষের দুর্দশা, জমিদারদের অত্যাচারের কথা বর্ণনা থাকতো। এই পাশাপাশি কীভাবে শহরের মানুষের সুখবিলাস এবং উন্নয়নের সমস্ত সমৃদ্ধি লাভ করছে এবং গ্রামের মানুষরা কীভাবে সংঘর্ষ এবং কঠোরতার সঙ্গে জীবনযাপন করছে। তো এখানে বেশ কিছু জমিদারদের বিরুদ্ধে বেশ কিছু কথাও লেখা প্রকাশ হতো। যেমন এককালে জমিদার ঠিক নয়, তারা ব্রিটিশ আমলেরও ব্রিটিশ সম্প্রদায় বা ম্যাজিস্ট্রেট, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ শাসন ক্ষমতায় থাকা মানুষদের কিন্তু প্রতিবাদ করেছিলেন। যেমন একদা মিস্টার হাম্প্রি নামেন এক ম্যাজিস্ট্রেট এক গ্রাম পরিদর্শনে এসে সেখানকার এক বিধবা গরুকে হস্তগত করেন। তো এর বিরুদ্ধে কাঙাল হরিনাথ এই পত্রিকায় গরুচোর ম্যাজিস্ট্রেট শিরোনামে একটি প্রবন্ধ লেখেন, যেটা সেই সময় মানুষদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। তো বলা বাহুল্য এই পত্রিকার জন্য বেশ কয়েক বছর বেশ কয়েক জায়গায় বেশ কয়েক চাষি কিন্তু অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল। তাই এই স্বশিক্ষিত স্বগঠিত মানুষটি বা বঙ্গীয় সাংবাদিকতার ইতিহাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নাম। তো এই গেল ওভারঅল গ্রামবার্তা প্রকাশিকা। এবং এখানে জেনে রাখা ভালো যে যেহেতু অর্থের অভাব, কাঙাল যেহেতু অর্থের অভাব, তাই অর্থের অভাবে এই পত্রিকা খুব বেশি দিন চলতে পারেনি। এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হলো গ্রামবার্তা প্রকাশিকা তৎকালীন সমাজের কোন দিকটি তুলে ধরে বা সমাজের প্রতিফলনে গ্রামবার্তা প্রকাশিকার কি ভূমিকা, এই সংক্রান্ত ডিটেলস আমার নোটে দেওয়া থাকবে। তো এই গেল ওভারঅল আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক, অর্থাৎ 19 শতকে বাংলা সমাজ ও সংবাদপত্রের সাহিত্য ও সংবাদপত্রের সমাজের প্রতিফলন। এর পরবর্তী ভিডিওতে আমরা শুরু করবো এর পরের ধাপ, অর্থাৎ শিক্ষা সংস্কার। টিল দেন, বেস্ট অফ লাক।